হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা আজকে যে নিউজ পেপার আনন্দবাজার পত্রিকা এবং এই সময় থেকে গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল আলোচনা করব। আগামী মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে রয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিক সেগুলোও কিন্তু এখানে ডিসকাস করা হয়ে যাবে একসাথে। এখানে আমরা দেখব অর্থনীতি থেকে বেশ কিছু বিষয় রয়েছে, সোশ্যাল বিষয় কিছু রয়েছে এবং কারেন্ট ইস্যু যেগুলো মিসলেনিয়াস মেন্সের খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলো এখানে রয়েছে। তো পরপর আমরা কিন্তু এগুলোর থেকে যে বিষয়গুলো আমাদেরকে নিতে হবে সেইগুলো আলোচনা করব। তো প্রথম একটা নিউজ রয়েছে, দেখুন, মহিলাদের কাজে যোগদান বেশি গ্রামে, ওয়ার্ক পার্টিসিপেশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। মহিলাদের কাজে যোগদান থেকে আমরা সেই দেশের অর্থনৈতিক উন্নতি এবং লিঙ্গ বৈষম্য কতটা সমতা এসেছে সেটা বুঝতে পারি। তো এখানে সেটাই বলা হয়েছে। মঙ্গলবার শ্রম মন্ত্রক প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে 2017-18 থেকে 22-23 সালে দেশের কাজের বাজারে বেড়েছে মহিলাদের অংশগ্রহণ। এই যে ইনফরমেশন, এগুলো কিন্তু সরাসরি আমরা ব্যবহার করব কোথায়? ক্লার্কশিপে বা মিসলেনিয়াসে যখন আমাদেরকে জেন্ডার বায়াস নিয়ে, লিঙ্গ বৈষম্য নিয়ে কিছু লিখতে দেওয়া হবে, তখন কিন্তু আমরা এই ধরনের তথ্যগুলো সেখানে লিখে আসব। তাহলে এখানে এটা বলা হয়েছে, তবে শহরের তুলনায় গ্রামে সেই হার অনেক বেশি। তাহলে শহরের তুলনায় যেটা হেডিংও রয়েছে, মহিলাদের কাজে বেশি যোগদান হচ্ছে, গ্রামে বেশি। আর এখান থেকেও সরাসরি প্রশ্ন, এমসিকিউ প্রশ্নও হতে পারে। অর্থনীতির ক্ষেত্রে সরাসরি এমসিকিউ প্রশ্ন হতে পারে। যাই হোক, সমীক্ষাটিতে অংশ নেন 25 লক্ষেরও বেশি মহিলা যারা কাজ করেন কিংবা কাজ খুঁজছেন। এবং এখানে দেখা যাচ্ছে কি, গত 10 বছরই মূলত গ্রামাঞ্চলের মুদ্রা যোজনা থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু আর্থিক সুবিধা সহ বিভিন্ন সরকারি প্রকল্প মহিলাদের কাজে উৎসাহিত করেছে। তো মুদ্রা যোজনা নিয়ে কিন্তু আমি অর্থনীতি পড়ানোর সময় আলোচনা করেছিলাম। মুদ্রা যোজনা, যারা খুব প্রান্তিক মানুষ তাদেরকে লোন দেয়া, 10,000 থেকে শুরু করে 50,000, এরকম ছোট ছোট লোন, বিভিন্ন স্ট্রিট ভেন্ডার এরকম ধরনের যারা কাজ করে থাকেন, একেবারে কুটির শিল্প, এই ধরনের তাদেরকে লোন দেওয়ার যে স্কিমটা ছিল মুদ্রা যোজনাতে, সেটা ছিল। তো সেটার ফলে দেখা যাচ্ছে কি উপকৃত হয়েছেন গ্রামাঞ্চলের মহিলারা বেশি। এখানে পরিসংখ্যানটা আমরা দেখব এবং এইগুলো কিন্তু কি করব, আমরা খাতায় তুলে রাখবো, যাতে করে এই তথ্যটাকে আমরা চট করে, কারণ এই নিউজ, এই অংশটা তো আমরা সেকেন্ড টাইম রিভিশন করতে পারবো না, এটা আমাদেরকে লিখে রাখতে হবে। কি বলা হচ্ছে, কাজের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে 69% এবং যেটা 24.6 থেকে বেড়ে পৌঁছেছে 41.5%। শহরে বৃদ্ধির হার 25%, 20.4 থেকে হয়েছে 25.4। তো আমরা শুধু এটাও বলতে পারি 69% বেড়েছে গ্রামাঞ্চলে এবং 25% বেড়েছে শহরাঞ্চলে মহিলাদের ওয়ার্ক পার্টিসিপেশন রেট এই 17-18 থেকে 22-23 এর মধ্যে 5 বছরের মধ্যে এতটা কিন্তু বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরও কিছু বিষয় বলা রয়েছে, আমরা ছোট করে একটু দেখে নেব। দ্বিতীয় মাপকাঠিতে সারা দেশেই মহিলাদের কাজে অংশ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে বিবাহিতেরা, সেই হারের তুলনায় শহরের তুলনায় গ্রামে বেশি। তাহলে বিবাহিত মহিলারা এখানে বেশি ওয়ার্ক পার্টিসিপেশন, তারা অংশগ্রহণ বেশি করছে। তো এখানে আরও কিছু রয়েছে, আমাদের প্রয়োজন নেই, এইখান থেকেই কিছু জাস্ট তথ্য কতগুলো আমাদেরকে নিতে হবে। তো রিজার্ভ ব্যাংকে আমরা জানি নতুন গভর্নর তিনি এসেছেন। তো সেইটা নিয়ে এখানে বলা হচ্ছে যে শক্তিকান্ত দাস, উনি বলছেন দেশের স্বার্থে সিদ্ধান্ত, সেটা বলছেন। আমরা জানি শক্তিকান্ত দাসকে কিন্তু গত বছর সেরা পুরস্কারটা দেয়া হয়েছিল, অর্থাৎ সেরা ব্যাংকারের যে পুরস্কার সেটা কিন্তু তাকে দেয়া হয়েছিল সারা বিশ্বের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে। যাই হোক, তো এখানে কিন্তু তার পদটা বর্তমানে নেই, তো সেই হিসাবে বলছেন। এখানে জাস্ট আমরা এই জায়গাটা দেখব। প্রায় 4.5 বছর আগে শেষবার দেশে সুদ কমেছিল, তারপরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে 22 মে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার সুদ বাড়ায় আরবিআই। মূল্যবৃদ্ধি
কমানোর জন্য, ইনফ্লেশন কমানোর জন্য সুদ বাড়ানো হয়েছে। কেন? এইটুকু আমাকে একটু বলুন, এখানে জাস্ট এইটুকু এক্সপ্লেনেশনটা একটু বলুন যে মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে সুদ বাড়িয়েছে আরবিআই। কেন বাড়িয়েছে? হ্যালো, সুদ বাড়ালে কি হবে? সুদ বাড়ালে চট করে কেউ লোন নিতে আসবে না, তাই না? সুদ বেশি দিতে হবে লোন নিতে গেলেই, ব্যাংকগুলোর থেকে লোন নিতে গেলেই সুদ বেশি দিতে হবে। তাহলে লোন কেউ নিতে আসবে না চট করে, এবং বাজারে লোন বাবদ যে অর্থটা বাজারে যেত সেই অর্থটা আর বাজারে যাবে না বা কম যাবে। তার ফলে মার্কেটে কি হবে? টাকার পরিমাণটা কম থাকবে। এই কারণেই তো বাড়িয়ে দেওয়া হয়। সিআরআর এসিএলআর কখন বাড়িয়ে দেওয়া হয়? কখন রেপো রেট বাড়িয়ে দেওয়া হয়? যখন বাজারে অনেক বেশি অর্থের যোগান থাকে, টাকা বেশি থাকে বাজারে। বাজারে টাকা বেশি থাকলে কি হবে? জিনিসপত্রের দাম বাড়বে, সবাই বাজারে যাবে, প্রতিযোগিতা চলবে, কারণ দ্রব্যের পরিমাণ সীমিত, সবাই কিনতে যাবে, তখন দ্রব্যের দামটা অটোমেটিক বেড়ে যায়। এটা সাধারণ নিয়ম, খুব সিম্পলিফিকেশন একটা, এটাকে বলতে পারি আমরা, খুব সহজে এটা বলতে পারি যে এই জিনিসটা ঘটে। তো সুদের হার বাড়িয়ে দিলে সাধারণ মানুষ তারা কিন্তু চট করে লোন নেবে না ব্যাংক থেকে, তাহলে মার্কেটে সেই টাকাটা কম যাচ্ছে। সেই কারণে কিন্তু এখানে সুদটা বাড়ানো হয়েছে। যাই হোক, এইটা করা হয়েছিল, আমি জাস্ট এইটুকু বলার জন্য এটা বললাম। জনধন অ্যাকাউন্টে পড়ে একটা অ্যামাউন্ট বলা হয়েছে এত কোটি টাকা। এইটা কেন? জনধন অ্যাকাউন্ট, এই বিষয়টা আলোচনা প্রচুর করা হয়। কেন করা হয় বলুন তো? এটা নিয়ে এটার এক্সাম্পল আমি বহুবার দিয়েছি। জনধন অ্যাকাউন্ট কিসের এক্সাম্পল, বা এটা কি সুবিধা হয়েছিল? জনধন অ্যাকাউন্ট কেন খোলা হয়েছিল? এখানে তথ্য দেওয়া আছে, দেখুন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতায় এখনো পর্যন্ত খোলা হয়েছে 54.03 কোটি অ্যাকাউন্ট। ভাবতে পারছেন? 54 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে শুধুমাত্র এই জনধন যোজনার আওতায়। এই যোজনাটা কি ছিল? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং ওভারড্রাফট ফেসিলিটি। মানে ব্যাংকে টাকা নেই, কেউ রাখেনি টাকা, জিরো, কিন্তু 5,000 টাকা পর্যন্ত সে ওভারড্রাফট করতে পারবে, তুলতে পারবে, পরে আবার সেটা তাকে দিয়ে দিতে হবে। তো এই সুবিধাটা কিন্তু এই অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। 2016 সালের এটা স্কিম ছিল জনধন অ্যাকাউন্ট, এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 54 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে শুধু এই স্কিমটাতে, তার মানে কি? ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি হয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তারা ব্যাংক অ্যাকাউন্ট করেছে, তারা অর্থনীতির আওতাভুক্ত হয়েছে, অর্থনীতির মধ্যে তারা এসে পড়েছে, যে ঘটনাটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তো আমি যখনই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন পড়াই ব্যাংকিং অধ্যায়ে, তখন কিন্তু আমি জনধন অ্যাকাউন্টের এক্সাম্পলটা দিই, এবং সেটা প্রায় 40 কোটি অ্যাকাউন্ট প্লাস ছিল, এবং বর্তমানে যে তথ্যটা দেখা যাচ্ছে কি, সেটা শুধু 40 কোটি নয়, সেটা কিন্তু হয়েছে 54 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে শুধুমাত্র এই স্কিমটার আওতাতে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এটা। এই যে এখানে বলা রয়েছে, জনধন অ্যাকাউন্ট সাফল্য নিয়ে বরাবর বড়াই করে মোদী সরকার। নিম্নবিত্ত মানুষদের বড় অংশ এই অ্যাকাউন্ট খোলায় তাদের ব্যাংকিং পরিষেবা আওতায় আনার কৃতিত্বের দাবি করে। এই যে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা, তার মানেই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আনা। এত টাকা অব্যাহত হয়ে পড়ে রয়েছে, এই যে 14,750 কোটি টাকা, এটা কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে পড়ে রয়েছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। নিষ্ক্রিয় হয়ে যায়, দীর্ঘদিন ব্যাংকিং পরিষেবা ব্যবহার না করলে কি হয়? অ্যাকাউন্টটা ডরম্যান্ট হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। তো এখানে সেইটার কথা বলা হয়েছে। টানা 2 বছর লেনদেন না হলে সেটাকে নিষ্ক্রিয়, ইনঅপারেটিভ অ্যাকাউন্ট বলে ধরা হয়, বা ডরম্যান্টও বলা হয় এটাকে। তো সেই জিনিসটা এখানে হয়েছে। তো এটা একটা অর্থনীতির দিক এখানে বলা হচ্ছে যে, তাহলে হলোটা কি, সুবিধাটা কি হলো? প্রচুর মানুষ অ্যাকাউন্ট খুললো, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হলো, কিন্তু তারা যদি আবার ব্যবহার না করে,
তাহলে আর তার কি এফেক্ট পড়লো? অর্থনীতির ওপর কিন্তু সেটা এফেক্টটা পড়ছে না। জাস্ট একটা সমালোচনা হিসাবে এখানে তুলে ধরা হয়েছে এটাকে, যে এত টাকা পড়ে রয়েছে এবং মানে অ্যাকাউন্টগুলো আর ব্যবহার হচ্ছে না, মানুষ ব্যবহার করছে না, তাহলে তার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে তারা এরকম কী করে আমরা বলতে পারি যে তারা এসেছে? যাই হোক, জাস্ট একটা সমালোচনা, এবং এটা বিষয়টাকে বলার জন্য আমি এখানে নিউজটা রেখেছি। এখানে কিছু বিষয় বলা রয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে আসা মানুষ, বাংলাদেশ নিয়ে দীর্ঘ সময় ধরে চর্চা চলছে, যবে থেকে হাসিনা সরকারের পতন হয়েছে 5 আগস্ট, তারপর থেকে কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং তাদের নানা রকম ক্রিয়াকলাপ ইত্যাদি, এবং আমাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সেটা নিয়ে অনেক সমালোচনা, সেটা নিয়ে এখানে বলা রয়েছে। এইখানে লাস্ট যে অংশটা রয়েছে সেটা আমরা একটু দেখব, এখানেই মূল বিষয়টা বলা রয়েছে। আগামী দিনে বাংলাদেশের শাসন ক্ষমতা যে রাজনৈতিক দলের হাতেই থাক, চীন ও পাকিস্তানের মদতে পুষ্ট কট্টরপন্থীদের ক্রমবর্ধমান ক্ষমতায়নে সে দেশের সংখ্যালঘুদের বিপদ বাড়বে বই কমবে না। এটা আমরা জানি বাংলাদেশের কি পরিস্থিতি। সেখানে যারা সংখ্যালঘু, মূলত হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু একেবারে ব্যাকফুটে রয়েছে, তাদেরকে নানাভাবে নিপীড়ন করা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে কি এটা চীন এবং পাকিস্তানের একটা মদত রয়েছে এর মধ্যে। এই কট্টরপন্থী যারা যারা মৌলবাদী, তাদের যে বাড়বাড়ন্ত, সেটার পেছনে চীন পাকিস্তানের হাত রয়েছে, এবং এটা কিন্তু সহজে যাবে না, এটার কথাই বলা হচ্ছে, যে সরকারই আসুক না কেন। এখন সমালোচনার বিষয় হচ্ছে এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছু বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি। ভারত কিন্তু কিছু বিবৃতি দিয়েছে যেটা করা ঠিক হচ্ছে না ইত্যাদি, কিন্তু তার বাইরে কোনো পদক্ষেপ এই মুহূর্তে করতে দেখা যাচ্ছে না। পাছে ভারতের সংখ্যালঘুরা রুষ্ট হন, তাই কিছু হিন্দুত্ববাদী সংগঠন ছাড়া এদেশের রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ হয় নীরব, নয়তো বিবৃতি দিয়ে দায় সারতে ব্যস্ত। অর্থাৎ কাজের কাজ কিছুই হয়নি। ভারতের মানবাধিকার সংগঠন, শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মী, বুদ্ধিজীবী, এমনকি কিছুদিন আগেও আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাবলীল নাগরিক সমাজেরও উচ্চবাচ্চা করতে দেখা যায়নি। এটাও বাস্তব। রাষ্ট্রপুঞ্জ সহ আন্তর্জাতিক ক্ষেত্রে এই ঘটনা নিয়ে আশা সঞ্চারী প্রতিক্রিয়া মেলেনি। তাহলে ইউনাইটেড নেশনও কিন্তু এখানে সদর্থক কিছু ভূমিকা দেখাচ্ছে না। ভারত বিপুল জনসংখ্যার চাপে নুব্জ, সীমান্তে কড়াকড়ি, নাগরিকত্ব সংশোধন আইন 2019-এর সর্বশেষ 2014-31 ডিসেম্বর পরে আসা মানুষে এদেশে নাগরিকত্ব লাভের সুযোগ নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের তাহলে ভবিষ্যৎ কী? তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমাদের নাগরিকত্ব আইনের কথা যেটা বলছিলাম, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেখানে কি বলা হয়েছে? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেসব মানুষ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে এসেছে, মুসলিম জনসংখ্যা ছাড়া বাকি যারা অন্যান্য কমিউনিটি যারা ভারতে এসেছে, তারাই কিন্তু নাগরিকত্ব পাবে। তাহলে 2014-র 31শে ডিসেম্বরের পরে যারা আসছে তারা পাচ্ছে না। তবে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যদি সংখ্যালঘুরা ভারতে ঢুকে পড়ে, তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না, অ্যাজ পার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই বিষয়টা এখানে বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের যে পরিস্থিতি সেটা এখানে তুলে ধরা হয়েছে, এবং এই বিষয়টা আমাদের জানা দরকার যে 31শে ডিসেম্বর 2014-র 31শে ডিসেম্বরের পরে যারা আসছে বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে, তারা কিন্তু নাগরিকত্ব পাবেন না। এটা কিন্তু এই আইনে বলা আছে, এবং আমরা জানি যে আমাদের সংবিধানে বলা রয়েছে আমাদের পার্লামেন্ট থেকে যে আইন তৈরি হবে সেটাই কিন্তু শেষ কথা, নাগরিকত্ব বিষয়ে সেটাই শেষ কথা। তাহলে এদের ভবিষ্যৎ কী? এই যে সংখ্যালঘু যারা বাংলাদেশে রয়েছেন তাদের ভবিষ্যৎ কী, সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন, কারণ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এটাই এখানে বলা হচ্ছে। এখানেও কিন্তু বাংলাদেশের এই বিষয়টা নিয়েই বলা রয়েছে, এবং দেখুন মিসেলেনিয়াস মেন্সের ক্ষেত্রে খুব সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, আশা করা যায় এটা নিয়ে প্রশ্ন থাকবে। তো আমাদের একটু ডিটেলসে জানতে হবে, বা ইনডাইরেক্টলি ক্লার্কশিপেও এখানে কিন্তু লিখতে দেয়া হতে পারে। এই যে গণতান্ত্রিক বিষয়, গণতন্ত্রের যে একটা খারাপ পরিস্থিতি, সাধারণ মানুষের নানা রকম সমস্যার পরিস্থিতি, সেটা নিয়ে প্রশ্ন কিন্তু হতে পারে।
এখানে দুদিক থেকেই মানে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, দুদিক থেকেই মৌলবাদীদের যে কড়াকড়ি, মৌলবাদীদের যে সমস্ত ভাবনা চিন্তা, তার ফলে কি হয়, মানুষ সমাজের মেলবন্ধনের মধ্যে আসতে পারে না, একটা বিভেদ মানুষের মধ্যে থেকে যায় মৌলবাদীদের কারণে, কট্টর মানুষদের কারণে। তো এখানে কিন্তু সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে একটি মানে কাব্যের মতো করে, এখানে কিন্তু লেখা হয়েছে। এবার যখনই ডেসক্রিপটিভ রাইটিংয়ের বিষয়টা আসবে তখনই কিন্তু আমাদের এই লেখার স্টাইল নিয়ে একটু সচেতন হতে হবে। প্রশ্নের মান দেখবেন মাধ্যমিকের প্রশ্নের মতোই, কিন্তু লেখার মানটা মাধ্যমিকের মতো হলে হবে না, লেখার মানটাকে উন্নত করতে হবে। তার জন্য ইনফরমেশন আপনার হাতে থাকছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, ভাষা এবং লেখাটাকে সাজানো, এই দিকগুলো এখানে গুরুত্বপূর্ণ। সম্পাদকীয় পড়ার এটা আরেকটা জায়গা যে আমি লেখার শৈলীটাকে এখান থেকে নেব, লেখার পদ্ধতিটা আমি এখান থেকে গ্রহণ করার চেষ্টা করব। এখানে দেখুন কিভাবে শুরু হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর অভিঘাতে বিধ্বস্ত হতে হতে একটু গভীরে গিয়ে বুঝে নিতে ইচ্ছে করছে ওই পৈশাচিক উন্মাদনাকে। এমন উন্মাদনা ইতিহাসে প্রথম দেখছি না, আর শুধুমাত্র বাংলাদেশ বা উপমহাদেশেই এর বলি নয়, সেই কবে থেকেই হিংসায় উন্মত্ত পৃথ্বী। তাই ভারত বাংলাদেশ হিন্দু মুসলমান গোছের কাঠামো থেকে বেরিয়ে মানব সভ্যতার অসুখ হিসেবে ব্যাপারটা বুঝে নিতে ইচ্ছে করে। দেখুন কি সুন্দর এখানে শব্দগুলো আনা হয়েছে এবং একটার পর একটা বিষয়ে মূল ভাবনাটা এখানে কি, এই যে স্ট্যান্ডার্ডটা এখানে রয়েছে, এখানে মূল ভাবনাটা কি, যে এই যে দ্বন্দ্ব, বর্তমানে উন্মাদনা যেটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, উন্মাদনা চলছে একটা, তো সেই উন্মাদনাটা শুধুমাত্র এখানে এটা প্রথম নয়, এটা সেই কবে থেকে চলে আসছে, সারা বিশ্বে আমরা এটাকে দেখতে পাই, মানব সভ্যতার অসুখ হিসেবে এটাকে দেখা হচ্ছে, মানব সভ্যতার অসুখ। তো এই যে লেখার শৈলী, এইগুলোকে গ্রহণ করতে, বা এখান থেকে সরাসরি এই যে দেখুন হিংসায় উন্মত্ত পৃথ্বী, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তো এই যে জিনিসগুলো, এই লেখা এবং এই সেন্টেন্সটাকেই কিন্তু তুলে খাতায় রেখে দিতে পারেন, যে এই ধরনের প্রশ্ন এলে আমি এটাকে কিন্তু লিখব। যেমন কিছু কোটেশন, কিছু বিখ্যাত ব্যক্তির কোটেশন আমরা লেখায় ব্যবহার করি, সেরকমভাবে এখান থেকে আমরা সেন্টেন্সটাকে তুলে রাখতে পারি। এত সুন্দর করে শব্দগুলোকে সাজানো থাকে যে সেটা পড়লেই কিন্তু একটা শ্রুতিমধুর হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এখান থেকে। লক্ষ্য করুন, বাংলাদেশে হন্যমান মানুষ, এই শব্দগুলো দেখুন, হন্যমান মানুষ বা তাদের জ্বলন্ত বাড়িঘরের চেয়ে পদদলিত ভারতীয় পতাকা বেশি বই কম প্রতিক্রিয়া জাগালো না অনেকেরই মনে। ভারতের পতাকাকে পদদলিত করা হয়েছে, এটা অনেকেই দেখেছেন এবং সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু সেটার থেকেও জ্বলন্ত ঘরবাড়ি, বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রচুর মানুষের ঘরবাড়ি, সেটার থেকেও এই জাতীয় পতাকার অবমাননাটা বেশি নজর কেড়েছে, এটা বলা হয়েছে। আমাদের দেশপ্রেম কি প্রায়শই মাটি মানুষের থেকেও পতাকার মতো প্রতীকের জন্য বেশি করে উদ্বুদ্ধ হয়? আবার দেশও তো একটা প্রতীক, এখানে খুব গভীরে এখানে কথা বলা হচ্ছে যে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দেব, পতাকাটা পুড়ছে সেইটা, বা পতাকাকে পা দিয়ে মারিয়ে দেওয়া হচ্ছে সেইটাকে বেশি গুরুত্ব দেব, নাকি একটা মানুষের ঘরটা জ্বালিয়ে দেওয়া হলো? যদি দুটো ঘটনা পাশাপাশি রাখা হয় এবং আপনাকে বলা হয় যে এর মধ্যে কোন ঘটনাটা আপনার বেশি খারাপ লাগছে, তাহলে আপনি কোনটা বলবেন? এই প্রশ্নটা এখানে তোলা হয়েছে, যে আমাদের সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন মিডিয়াতে যেগুলো দেখানো হচ্ছে, মানুষ কিন্তু চর্চা করছে বেশি পতাকাটাকে নিয়ে। লেখকের বক্তব্য হচ্ছে সেটার থেকেও মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সেটা অবশ্যই একটা দেশপ্রেমের প্রতীক, সেটা কখনোই নেগলেক্ট করা হচ্ছে না, কিন্তু মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
সেটাও এখানে কিন্তু আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখানে সেরকমভাবে বলা হয়েছে, বাংলাদেশে আক্রমণের বড় নিশানা মন্দির বা ধর্মীয় সংগঠনও তো একটি ধর্ম ও ধর্মীয় গোষ্ঠীর প্রতীক, ঠিক যে কারণে ভারতে নিশানা হয় মসজিদ। একই ধর্মের অভ্যন্তরে অবশ্য প্রতীক চিহ্নের রকমফের থাকতে পারে। ইসলামের মধ্যে সুফিবাদ প্রতীক বা রূপগুলি তার খুব নিজস্ব, বুলবুল, রক্তগোলাপ। হিন্দুদেরও অসংখ্য দেবতা, অজস্র প্রতীক, সবই কি আর রাম বা গৈরিক পতাকার ভক্ত? তো যাই হোক, এখানে যে প্রতীকের ব্যাপারটা বলা হচ্ছে সেটা নিয়ে অনেক কিছু ইন ডিটেল বলা রয়েছে। জাস্ট আমি যেটা এখানে বললাম সেটাই আরেকটু ডিটেলসে এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। তো এই জায়গাটায় খুব বেশি ইনফরমেশান এখানে নেই, কিন্তু আমি যেটা বলছি, এই যে লেখার পদ্ধতি, এইটাকে কিন্তু এই সম্পাদকীয় থেকে আমরা নেব, তাহলে আমাদের লেখার মানটা বাড়াতে পারো। এটা হলো। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে যে বিবিধ রাজনৈতিক ডামাডোলের মধ্যে অনেক জরুরি সংবাদ চাপা পড়ে গেছে। যেমন একটা চাপা পড়ে গেছে সংবাদ, সেটা হচ্ছে কি, ভারতের সর্বোচ্চ আদালত সংবিধান বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে এই মর্মে যে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ দুটি সংবিধানের মুখবন্ধে যোগ করার বিষয়টিকে নতুন করে কাঠগড়ায় তোলার কোনো দরকার নেই। ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটো শব্দ কবে যোগ হয়েছিল, কততম অ্যামেন্ডমেন্টে যোগ হয়েছিল বলুন? 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধন। কোথায় যোগ হয়েছিল এটা? ভারতের প্রস্তাবনায়, প্রিয়াম্বেলে, যেটা এখানে মুখবন্ধ বলা হচ্ছে। অনেক সংগঠন এটাকে নিয়ে বর্তমানে আলোচনা করছে যে এই দুটো শব্দ যোগ করা ঠিক হয়নি বা ইত্যাদি ইত্যাদি। তো সেইটা করার কোনো দরকার নেই, এটাই আদালত থেকে বলা হয়েছে। গত কিছু বছর ধরে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো বিভিন্ন পন্থায় বিভিন্ন মঞ্চে প্রচার করেছে জরুরি অবস্থানকালে সংবিধানের 42তম সংশোধনী এই দুটো শব্দ দুটি যোগ করার ফলে রাষ্ট্রের চরিত্রটিকে পাল্টানো, ধর্মীয় সংখ্যালঘুকে বিশেষ রকমের তোষণমূলক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা হয়েছিল, সুতরাং শব্দগুলোকে বাদ দিতে হবে। তো এখানে একবারই অপ্রাসঙ্গিক একটা বিষয়, এই যে বিষয়গুলো তোলা হচ্ছিল, এটাই সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে যে এই দুটো শব্দ বাদ দিয়ে তো, মানে যারা তুলছে যে প্রশ্নগুলো, যে এই শব্দ দুটো থাকা উচিত না বা ইত্যাদি, তাদের নিজস্ব মতামত। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ দুটো থাকুক বা না থাকুক, অনেক পরে এসেছে, 1976 এসেছে, 1950 আমাদের সংবিধান তৈরি হয়ে এলো, কিন্তু 76 এই শব্দ দুটো যোগ করা হলো। তার মানে কি 1976 থেকে ভারত ধর্মনিরপেক্ষ হলো? তার আগে কি ছিল না? এমন তো নয়, কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটসই বলা রয়েছে যে ভারতে সমস্ত ধর্মকে সমান চোখে দেখা হবে এবং রাষ্ট্র কোনো ধর্ম পালনের বিরুদ্ধাচারণ করবে না, কোনো ধর্মকে প্রমোটও করবে না। সেগুলো সব বলা রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটেই বলা রয়েছে, সেগুলো তো 1950-এই এসেছে। সুতরাং নতুন করে এই প্রশ্নটা তোলা যে এই শব্দ দুটোকে মানে বাদ দিতে হবে বা এই করতে হবে, এ তো কোনো ভ্যালু নেই, অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। শব্দ দুটো থাকুক বা না থাকুক, তার আগে থেকেই সংবিধানে বা আমাদের ভারত তার আগে থেকেই ধর্মনিরপেক্ষ এবং প্রথম থেকেই সমাজতান্ত্রিক ধাঁচটাকে নেওয়া হয়েছিল অর্থনীতিতে, ওয়েলফেয়ার ইকোনমি, মানুষের উন্নয়নের জন্য অর্থনীতি, এই ধাঁচ এই শব্দ দুটো আসার আগে থেকেই নেওয়া হয়েছে। সুতরাং এটা নিয়ে আলাদা করে আলোচনার কিছু নেই, এখানে এটাই বলা হয়েছে। 1976 সালে ঢের আগে শব্দ দুটি সূর্যে শুধু ভারতীয় সংবিধানেই ছিল তা নয়, স্বাধীনতা উত্তর ভারতীয় জাতিরাষ্ট্রের ধারণা একেবারে গোড়ায় যে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র থাকবে তা স্থির হয়েছিল দেশ স্বাধীন হওয়ার অন্তত দু দশক আগে। এটাই বলা হয়েছে যে শুধু 1950-এই ফান্ডামেন্টাল রাইট এলো বা এইগুলো এলো শুধু তাই নয়, তার অনেক আগে থেকে এই বিষয়গুলো চলছিল। কারণ কি 1927 নাগাদ যখন রুশ বিপ্লব হয়েছিল, রুশ বিপ্লব 1927-এ হয়নি, তার আগে থেকেই ভারতের যারা জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন তারা ঠিক করেছিলেন যে রাশিয়ার আদলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হবে এবং রাশিয়া সমাজতান্ত্রিক, তখন ইউএসএসআর ছিল, রাশিয়া শুধু নয় ইউএসএসআর ছিল, তো তাদের ধাঁচটা আমরা কিন্তু নেব, তখন থেকেই ঠিক হয়েছিল। এবং আমাদের ধর্মনিরপেক্ষতা বজায় রাখব, এটাও কিন্তু
স্বাধীনতার অনেক আগে থেকেই চলে আসছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই এবং সুপ্রিম কোর্ট থেকে সেটাই বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক, সুপ্রিম কোর্টের এই রায়টা এসেছিল সম্প্রতি যে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক এই শব্দটিকে বাদ দেওয়া বা এই ধরনের কিছু আলোচনার কোনো প্রয়োজনই নেই। এই রায়টা দেওয়া হয়েছিল, রিসেন্ট যেহেতু দেওয়া হয়েছিল, এটা আমাদের একটু জানতে হবে। তাহলে এটা হলো। আচ্ছা, রুশ ইউক্রেন যুদ্ধ 1000 দিন পেরিয়ে গেছে। এই যুদ্ধ নিয়ে খুব সম্ভাবনা রয়েছে ডেসক্রিপটিভ রাইটিং আসবে যুদ্ধ নিয়ে, কারণ সারা বিশ্বে শুধু রাশিয়া ইউক্রেন নয়, আরও অনেক যুদ্ধ চলছে এবং যুদ্ধের আবহাওয়া চলছে। অনেক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ার খুব কাছাকাছি আছে। তো এটা নিয়ে কিন্তু আমাদের একটু তৈরি থাকতে হবে। 22শে ফেব্রুয়ারি 2022 শুরু হয়েছিল যুদ্ধ রাশিয়া ইউক্রেন। পৃথিবীর ইতিহাসে যোগ হয়েছিল আরও একটি নাটকীয় অধ্যায়। ইউক্রেনের সামাজিক, সামরিক এবং অর্থনৈতিক এই তিনটি মূল স্তম্ভে সরাসরি আঘাত হেনেছিল রাশিয়া। বিশ্বজুড়ে রাশিয়ার বিরুদ্ধে ধিক্কার, মিটিং, মিছিল, অর্থনৈতিক অবরোধ, রাশিয়ান পণ্যদ্রব্যের উপর পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা, সবকিছুকে উপেক্ষা করেই রাশিয়া আজও যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে অনড়। ইউক্রেন কি যুদ্ধ চালাতে অনড় নয়? তো যাই হোক, এটা আমাদের খুব খুব বেশি করে পড়া প্রয়োজন, কারণ যুদ্ধ নয় শান্তি চাই, এটা কিন্তু দীর্ঘদিনের স্লোগান। তো সেইটার প্রেক্ষিতে বর্তমান অবস্থার সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যতগুলো টপিক থাকে সব জায়গাতে কিন্তু আসতে পারে এই প্রশ্ন। খুব ভালো করে এটা তৈরি করে রাখবেন এবং এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে। আমি পিডিএফ ইমেজ ফরম্যাটগুলো আমি দিয়ে দেব, তো আপনারা এই ইনফরমেশানগুলো এখান থেকে কালেক্ট করে রাখবেন। এই যুদ্ধ শুরুর প্রথম দিকের মাসগুলোতে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়ক, সমাজবিজ্ঞানী, অর্থনীতিরা ভেবেছিলেন রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেন দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। পর্যাপ্ত পরিমাণে সামরিক সহায়তা পেয়ে ইউক্রেন 1000 দিন পরেও যথেষ্ট পরিণত, বরং রাশিয়া কোথাও কোথাও পিছু হটেছে। রাশিয়া শান্তি চুক্তি চাইছে এমন নানা কথা হাওয়ায় ভাসছে, কিন্তু বৈপরীত্যটা এখানেই। রাশিয়া হাইপারসোনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিকে ছুড়ে দিচ্ছে। রাতের অন্ধকারে 188টি ড্রোন আক্রমণে ইউক্রেনের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আঘাত হানছে। তো যাই হোক, এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যুদ্ধের কিছু কিছু ইনফরমেশনও আমাদেরকে জেনে রাখতে হবে, আমরা লেখার মধ্যে উল্লেখ করব। এবং মূল যে বিষয়টা, ইউক্রেন চালাচ্ছে কী করে যুদ্ধ, কারণ ইউক্রেনের পিছনে কিন্তু ইউরোপ রয়েছে, আমেরিকা রয়েছে, তারা হেল্প করে যাচ্ছে এটা। তো এবং এখানে যে বিষয়টা বড় করে লেখা রয়েছে, বিশ্বজুড়ে যে অস্ত্র বাজার, সেখানে ইউক্রেনের যুদ্ধ অস্ত্র ব্যবসায়ীদের মুনাফার মুখ দেখাচ্ছে, অস্ত্র ব্যবসায়ীদের মুনাফার মুখ দেখাচ্ছে, এর একটা বিষয়। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থার দেয়া পরিসংখ্যান অনুযায়ী 80 লক্ষের উপর মানুষ রুশ হানায় আতঙ্কিত হয়ে ইউক্রেন ছেড়ে অন্যত্র শরণার্থী হয়েছেন। তাহলে এই যে শরণার্থী সমস্যা, যারা এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আশ্রয় নিচ্ছেন শরণার্থী, তাদের তো কিছু নেই, তারা শূন্য হাতে গিয়ে অন্য দেশে গিয়ে পৌঁছাচ্ছেন। তো তাদের সে সমস্যা সমাধান কে করবে? এবং এই এত হিউজ 80 লক্ষেরও বেশি মানুষ তারা ঘর ছাড়া, দেশ ছাড়া হয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে। তা সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে? 1000 দিনের যুদ্ধে 2005 বেশি যুদ্ধবন্দী রাশিয়ার জেলে নরক যন্ত্রণা ভোগ করছেন। 20,000 শিশুকে যুদ্ধবন্দী করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাহলে এগুলো ভয়ানক ঘটনা। তো এখানে একটু ইতিহাস নিয়ে বলা রয়েছে, কারণ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের গোড়াটা আমাদেরকে একটু জেনে রাখা দরকার, সেটাও আমরা একটু দেখব। ইতিহাসের দিকে চোখ ফেরানো যাক। 17-18 শতকে ইউক্রেনের কসাক রাজত্বের উত্থান ঘটলেও সে রাজ্যে অচিরেই পোল্যান্ড রাশিয়ার মধ্যে ভাগ হয়ে যায়। 1917 সালে বলসেভিক আন্দোলনের মধ্য দিয়ে জার শাসনের অবসান ঘটে, জন্ম হয় সোভিয়েত ইউনিয়নের, ইউএসএসআর। রাশিয়া এবং তার সাথে আরও আশপাশের সমস্ত দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন আসে। রুশ বিপ্লবের পরে 1918 সালে ইউক্রেনে একটি বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। তাহলে ইউক্রেনও কিন্তু তখন ইউএসএসআরের অংশ ছিল। রাশিয়া কি চাইছে?
রাশিয়া চাইছে ইউএসএসআর এর যে অংশ ছিল, যে সমস্ত দেশগুলো ছিল ইউএসএসআর এর মধ্যে, সেই দেশগুলো রাশিয়ার কন্ট্রোলে থাকুক, ইউক্রেনও থাকুক কন্ট্রোলে, এটা চাইছে রাশিয়া। যাই হোক, এটা তৈরি হচ্ছিল 1922-এ। ইউক্রেন 1922 নাগাদ সেখানে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় ইউক্রেনে। 1991-তে সেটা ভেঙে যায়, ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে। ইউএসএসআর ভেঙে যায় 1991-তে, আমরা জানি। ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে, ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়ন, এবং 1991-এ 1 ডিসেম্বর গণভোটের মধ্য দিয়ে ইউক্রেনীয় জনগণ স্বাধীন ইউক্রেনের জন্য সমর্থন জানায়। তো এটা মনে করা হয় যে ইউক্রেনের এই ঘোষণা সোভিয়েত ইউনিয়ন পতনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তো এটা একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, কেন ইউক্রেনের ওপর রাশিয়ার এত রোষ। ইউএসএসআর ভেঙে যাওয়ার পেছনে ইউক্রেনের কিছু ভূমিকা রয়েছে, মানে ইউক্রেন যে স্বাধীনতা ঘোষণা করলো সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল ইউএসএসআর ভেঙে যাওয়া। তো যাই হোক, এখানে তারপরের ঘটনাতে আমরা চলে আসবো। দিন যত এগোচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি যেন জটিল আকার ধারণ করছে আরও। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনকে সামনে রেখে পিছন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন ইউরোপীয় দেশ ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে, এটা সকলেই জানে। ইউক্রেনের একার পক্ষে তো এটা লড়া সম্ভব ছিল না, 1000 দিন পার হয়ে গেল। এ পেছনে আমেরিকা রয়েছে, ইউরোপের অন্য দেশ রয়েছে। যাই হোক, এইসব জিনিসগুলো চলছে, এবং এই যে যুদ্ধের অস্ত্রের বাজার, যারা অস্ত্র তৈরি করে তারা প্রফিট এখানে পাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে এখানে দেখতে হবে, এবং যেহেতু ট্রাম্প এসেছে, ট্রাম্প এখানে কি করতে চাইছে, ট্রাম্প সরকার কি করবে আমেরিকা থেকে, সেই দিকে সবাই তাকিয়ে আছে। যাই হোক, যুদ্ধের যে অসারতা, যে সমস্যা, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই তথ্যগুলো আমি বলছি একটু তুলে রাখবেন, কারণ এটা দীর্ঘদিন চলছে, একটা হট টপিক বলা যায় সারা বিশ্ব জুড়ে। এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা পলিটির কোয়েশ্চেন আমরা দেখব, উপাসনা স্থল আইন, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলবে। উপাসনার স্থল আইন 1991-এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা আবেদনগুলির শুনানি শুরু হবে আগামীকাল 12 ডিসেম্বর, এবং ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বিশেষ বেঞ্চে শুনানি হবে। তাহলে বর্তমানে আমরা জানি প্রধান বিচারপতি কে রয়েছেন, সঞ্জীব খান্না। তো তার নেতৃত্বে বেঞ্চে এটা শুনানি হবে। এই আইনে বলা হচ্ছে কি, 1947-এর 15ই আগস্টে ভারতের ধর্মীয় স্থানগুলোর যে চরিত্র বৈশিষ্ট্য ছিল সেগুলো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এই সময়ে ধর্মীয় স্থানগুলো তার যে বৈশিষ্ট্য ছিল, সেখানে যেভাবে উপাসনা করা হতো সেইভাবেই করা হবে, এটা 1991-এর আইনে বলা হয়েছে। এবং এই আইনটা এমন যেখানে ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। শুনানির পরে শীর্ষ আদালতের রায়ের দ্বারাই নির্ধারিত হবে ভারতের মতো বহু ধর্মের দেশে পারস্পরিক সাম্প্রদায়িক সম্পর্ক কেমন থাকবে, ভারতের ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎই বা কী হবে। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আগামী দিনে দেখব যে এই রায়টা আসবে, বেঞ্চ তৈরি হয়েছে, এই রায়টা আসবে, তো সেই রায় থেকে দেখবেন এগুলো নিয়ে প্রচুর চর্চা হবে। উপাসনা স্থল, ভারত বহু ধর্মের দেশ, সুতরাং উপাসনা স্থলের আইনে কিছু পরিবর্তন আনা হবে কি হবে না, সেটা কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের ওপর ডিপেন্ড করবে। 1991 সালে যখন আইনটা তৈরি হয়, সে সময় রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক জোরালো হচ্ছিল। বস্তুত তারপরের বছরই বাবরি মসজিদ ধ্বংস করা হয়, কিন্তু রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কে এই আইনটি খাটে না। ফলত এই মামলার শেষ পরিণতি হয়েছে রাম মন্দির তৈরিতে। এই আইন দেশের মিনারগুলোর ক্ষেত্রে খাটে না। 1991-এর আগে নিষ্পত্তি হওয়া বাতিল কোনো মামলায় যদি কোনো উপাসনা স্থলের চরিত্র বদল গিয়ে থাকে, সেক্ষেত্রে এই আইন কার্যকরী হবে না। তাহলে যেদিন দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যেদিন আইনটা তৈরি হচ্ছে সেই দিন থেকেই বলবৎ হবে। তার আগের যেসব ঘটনা ঘটে গেছে সেগুলো থেকে কিন্তু বলবৎ হয় না, এটাই নিয়ম।
আইন যেদিন তৈরি হচ্ছে সেদিন থেকে কিন্তু যখন বলবৎ হচ্ছে সেই সময় থেকে, তার আগের কোনো ঘটে যাওয়া বিষয় নিয়ে কিন্তু সেই আইনে আলোচনা হবে না। এখানেও সেটাই বলা হচ্ছে। এবং এই এই আইনটাকে চেঞ্জ করার কথা কেন বলা হচ্ছে, 1991 আইনটা কেন বলা হচ্ছে, বা আবেদনগুলো কেন জমা পড়েছে? প্রাচীনকালে বহিরাগত শক্তি যে ভারতের কিছু কিছু জায়গায় মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছিল, সেই কাজকেই নাকি বৈধতা দিচ্ছে এই আইন। অভিযোগ, হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে আইনিভাবে তাদের ধর্মীয় স্থান দাবি করতে হচ্ছে, বাধা দিচ্ছে এই আইন। তাহলে বোঝা যাচ্ছে এখানে কি বলতে চাওয়া হয়েছে। যেহেতু কি বলা হচ্ছে, ধরা যাক এই যে বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে যে বিতর্কটা, এই আইনে কি বলা ছিল, 1947-এর 15ই আগস্ট সেই সময়ে ধর্মীয় স্থানের যে চরিত্র সেটাকে পাল্টানো যাবে না। তার মানে কি, কোনো একটা জায়গাতে যদি মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়, বা অন্য কোনো কিছু কোনো ধর্মীয় স্থানে যদি কিছু তৈরি করা হয়ে থাকে আগে, সেইটাকে কিন্তু আর পাল্টানো হবে না। এটা কিন্তু এই আইনে বলা রয়েছে। তাহলে বুঝতে পারছেন এবার কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। যেখানে যেটা উপাসনা করা হচ্ছে সেখানেই সেটা উপাসনা করা হবে, অতীতে যাই হয়ে থাকুক না কেন। অ্যাট প্রেজেন্ট মানে 1947-এর 15ই আগস্ট সেই দিন বা সেই সময় ধর্মীয় স্থানের যে চরিত্র সেটাই বজায় থাকবে, সেটাকে পাল্টানো হবে না। এইবার হচ্ছে কি, আর্কিওলজিক্যাল সার্ভে বা যে কোনোভাবে এক্সকাভেশন করে দেখা যাচ্ছে কোনো জায়গাতে মাটির নিচে অন্য কিছু নিদর্শন পাওয়া যাচ্ছে যে এইখানে এই ধর্মস্থানে এই উপাসনা করা আগে হতো আগে। তাহলে সে স্বাভাবিকভাবে দাবি উঠবে যে তাহলে এটাকে রিকভার করা হোক, পুরো আগে যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনা হোক। কিন্তু এই আইনে সেটা আটকে যাবে। কারণ কি, এখানে বলা হচ্ছে 1947-এর 15ই আগস্টের সময়ে যেভাবে যে স্থানে যে উপাসনা করা হতো সেইখানে সেই উপাসনাটাই করা হবে, নতুন করে সেটা পরিবর্তন হবে না। তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা আগামী দিনে দেখব সুপ্রিম কোর্টের যে, এবং বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ, প্রধান বিচারপতিকে নিয়ে বেঞ্চটা তৈরি হচ্ছে, সঞ্জীব খান্নার নেতৃত্বে এই বেঞ্চটা তৈরি হচ্ছে। তো তারা এটা রায় দেবে যে এই আইনটাকে বৈধ বলা হবে নাকি অবৈধ বলা হবে। সেটার প্রেক্ষিতে আবার কি দেখব আমরা, যে আগামী দিনে ধর্মীয় উপাসনা স্থলের চরিত্র বদল হবে কি হবে না সেটা নির্ভর করছে এই রায়ের ওপর। যদি বলা হয় যে আইনটা কিছু পরিবর্তন দরকার, বা অ্যাকচুয়াল যেটা ছিল সেটা মাটি খোঁড়াখুড়ি করে হোক, যেমন করে হোক, যদি জানতে পারা যায় অ্যাকচুয়ালি এখানে এই উপাসনা করা হতো, সেটাকে ফিরিয়ে আনা হবে, এরকম রায় হতে পারে। অথবা হতে পারে এই আইনটা বৈধ, এখন অ্যাট প্রেজেন্ট যে স্থানে যা উপাসনা করা হচ্ছে সেই স্থানে সেটাই উপাসনা করা হবে, এরকম যে কোনো রায় আসতে পারে। সেটা আমরা দেখব আগামী দিনে কি আসে। এবং এটা কিন্তু একটা মাইলস্টোন রায় হবে, এটা কিন্তু নিশ্চিত। তো আমরা আগামী দিন এটা দেখতে পাবো, কিছুদিনের মধ্যেই দেখতে পাবো কি রায় এখানে আসে। তো বুঝতে পারছেন এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ইন্ডিয়ান পলিটির ওপর খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমসিকিউ প্রশ্নতেও থাকবে এখানে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো ইকোনমি পলিটির কারেন্ট অ্যাফেয়ার্স, সোশ্যাল ইস্যু বটে। তো সব দিক থেকেই আমাদের ডেসক্রিপটিভ রাইটিং হোক বা প্রিলিমস পরীক্ষার কোয়েশ্চেনই হোক, যে কোনোভাবে কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে। তাহলে এইভাবে স্টাডি করবেন, আমি ইমেজগুলো দিয়ে দেব, সেখান থেকে যে ইনফরমেশানগুলো আমি তুলে রাখতে বলেছি সেগুলো একটু কালেক্ট করে রাখবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। 8টা